আচ্ছা ঠিক আছে, দেখো আমরা সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করি, যে লিনিয়ার প্রোগ্রামিং। ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। আসলে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে একটু ডিসকাস করি। একটা এক্সাম্পল থেকেই আমি ঠিক এই গত ক্লাসের মতো, যে আমরা যে ট্রান্সপোর্টেশন প্রবলেম একটা এক্সাম্পল থেকে পড়ছিলাম, ঠিক সেম লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমও এক্সাম্পল থেকে কনসেপ্টটা ক্লিয়ার করবো। ঠিক আছে, লিনিয়ার মানে কি? লাইন। লিনিয়ার লাইন থেকে তো লিনিয়ার আসছে, মানে রৈখিক আর কি, ঠিক না? আচ্ছা, দেখো, ধরো তুমি যে কোনো একটা বিজনেস করতে যাচ্ছ। এখন বিজনেস করার জন্য তোমার কি দরকার? ইনভেস্টমেন্ট দরকার, ঠিক না? ধরো তোমার কাছে 2 লাখ টাকা আছে। বিজনেস করার জন্য কত টাকা আছে? 2 লাখ টাকা আছে। এই 2 লাখ টাকার মধ্যেই তুমি যে কোনো প্রোডাক্টের বিজনেস করতে চাচ্ছ। তো তুমি চিন্তা করলা এই 2 লাখ টাকা তো আর বেশি ইনভেস্টমেন্ট না, অল্প ইনভেস্টমেন্ট, অল্প পুঁজি। এই অল্প ইনভেস্টমেন্টে বিজনেস করার জন্য তুমি অনেক চিন্তা করে দেখলা যে যে তুমি 2 ধরনের প্রোডাক্ট প্রডিউস করতে পারো, ঠিক আছে, বিজনেস করতে পারো। বড় বড় কাপড়ের ব্যবসা তো করা যাবে না। তো এখন তুমি ছোট ব্যবসা করার জন্য 2 ধরনের প্রোডাক্ট সিলেক্ট করলা। একটা হচ্ছে পেন, আর আরেকটা হচ্ছে কি? পেন্সিল। ঠিক আছে, তো বিজনেস তো 2 ভাবে করা যায়, বাই মেকিং অর বাই বাইং, ঠিক না? যে নিজে প্রডিউস করে প্রোডাক্ট গুলো নির্দিষ্ট একটা প্রফিটে সেল করা যায়, অথবা আরেকজনের কাছ থেকে প্রোডাক্ট কিনে সেগুলোকে নির্দিষ্ট প্রফিটে কি করা যায়? সেল করা যায়, তাই না? 2 ভাবে করা যায়, বাই বাইং অথবা বাই মেকিং। ঠিক আছে, তো যাই করো না কেন কস্ট প্রাইস তো আছে। ধরো তুমি এক একটা প্রোডাক্ট, তুমি যাই করো না কেন, ধরো তোমার এভারেজ কস্ট প্রাইস পড়ছে এক একটা পেনের জন্য, কস্ট প্রাইস হচ্ছে 5 টাকা করে। আর একটা পেন্সিলের কস্ট প্রাইস হচ্ছে 4 টাকা করে। ঠিক আছে, এখন তুমি ডিসিশন নিলা, তুমি এই কলমগুলা এক একটা পেন এগুলো তুমি সেল করবা, যে প্রতিটার সেলিং প্রাইস 60 টাকা করে। আর এক একটা পেন্সিলের সেলিং প্রাইসও কত? 60 টাকা করে। দুইটাই 60 টাকা করে সেল করবার ডিসিশন নিচ্ছি। তাহলে আমাকে বলো, এখানে তোমার মার্জিনাল প্রফিট কত টাকা করে? মার্জিনাল প্রফিট মানে প্রফিট পার ইউনিট আর কি, ঠিক আছে? বলো, প্রফিট পার ইউনিট কত টাকা করে? 2 টাকা না? আর এখানে পেন্সিলের প্রফিট পার ইউনিট কত টাকা করে? 3 টাকা করে। ঠিক আছে, ওকে। এখন দেখো, এই যে তার মানে এই যে তুমি যেহেতু বিজনেসে নামছো, এই যে ব্যবসা করে লাভ করার জন্য বিজনেস করতে চাচ্ছ, এখন তুমি ইচ্ছা মতো কলম আর পেন্সিল কিনে বিক্রি করতে চাইলেই কি বিক্রি হবে? হবে না। তো তোমাকে কি করতে হবে? যে মার্কেটে এই কাস্টমারদের এই প্রোডাক্ট দুইটার ডিমান্ড কেমন, তোমার এই প্রোডাক্ট গুলোর ডিমান্ড কেমন সেটা দেখতে হবে না? আচ্ছা, ধরো তুমি মার্কেট রিসার্চ করে দেখলা তোমার পেনের ডিমান্ড অনেক বেশি, কারণ পেন কলমের স্টুডেন্ট অনেক বেশি। তুমি ক্যালকুলেট করে দেখলা যে তোমার লিস্ট মানে কমপক্ষে ধরো এই 25,000, লিস্ট 25,000 কলম কি হবে? বিক্রি হবে, অর্থাৎ 25,000 বা তার চেয়ে বেশি। আর যখন পেন্সিল ক্যালকুলেট করতে গেলা, তখন দেখলা যে পেন্সিলের ডিমান্ডটা লোয়ার লেভেলের স্টুডেন্টদের বেশি, অর্থাৎ এটার ডিমান্ডটা অত বেশি নাই। হাইয়েস্ট হচ্ছে 20,000, সর্বোচ্চ 20,000। এর চেয়ে বেশি হওয়ার পসিবিলিটি নেই, অর্থাৎ 20,000 বা তার চেয়ে কম, বেশিতে যাবে না। এখন এই যে যে টোটাল যে তোমার যে বিজনেসের ক্রাইটেরিয়া, এই যে তুমি যে বিজনেসটা হিসাব বিকাশ করলা এখানের মধ্যে, বলো এই বিজনেসের মধ্যে তোমার প্রাইম অবজেক্টিভটা কি? মেইন অবজেক্টিভটা কি? তুমি ব্যবসাটা কেন করতেছো? বলতো এই পুরো কথাগুলোর মধ্যে তোমার মেইন অবজেক্টিভটা কি? হ্যাঁ, ভেরি গুড, প্রফিট করা। ওকে, তাহলে তোমার মূল টার্গেট হচ্ছে কি? এই যে প্রফিট করা, যত বেশি প্রফিট করা যায়, ঠিক না? প্রফিটকে কি করা? ম্যাক্সিমাম করা, অর্থাৎ সর্বোচ্চ যত লাভ করা যায়, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। ঠিক আছে, তাহলে বলো এখানে এই যে যে সিঙ্গেল অবজেক্টিভ, এই যে মেইন যে অবজেক্টিভটা, এই সিঙ্গেল, এই যে প্রফিট ম্যাক্সিমাইজ, যত বেশি প্রফিট করা যায়, এই সিঙ্গেল অবজেক্টিভটাকে যদি আমরা অ্যাচিভ করতে চাই,
তাহলে আমাদের এখানে আশেপাশে আরো অনেক কনস্ট্রেন্ট আছে না? আছে। তুমি যদি বলো যে কি আমি মার্কেটে কাস্টমারদের যে ডিমান্ড আছে, কাস্টমার ধরে রাখতে চাইলে তো আমাকে ওদের ডিমান্ড গুলো ফুলফিল করতে হবে, তাহলে আমাকে কলম কিনে আনলে 25,000 বা তার চেয়ে বেশি কিনে আনতে হবে। পেন্সিলের ব্যবসা করতে হলে 20,000 বা তার চেয়ে কম কিনে আনতে হবে, কেননা আমি আবার বেশি পেন্সিল নিয়ে আসলে আবার এগুলা অবিক্রিত আনসোল্ড থেকে যাবে। ঠিক আছে? তাহলে এই ডিমান্ড গুলো তুমি ফুলফিল করতে চাচ্ছ, বাট এই ডিমান্ড গুলো ফুলফিল করার জন্য আবার তোমার ইনভেস্টমেন্টও লিমিটেড। এখন তুমি বেশি বেশি প্রফিট করার জন্য যদি বলতে কিনে আমার কলম তো 50,000 চলতেছে এই মাসে, তো তুমি 50,000 কলম কেনার মতো টাকা আছে তোমার কাছে? নাই। কারণ একটা কলম কিনতেই তো 5 টাকা লাগবে তোমার, তো তোমার আছে মাত্র 2 লাখ টাকা। তাহলে দেখো, এই ইনভেস্টমেন্টটাও লিমিটেড, আবার কাস্টমারদের ডিমান্ডও ফুলফিল করতে চাচ্ছ, আবার বেশি বেশি লাভও করতে চাচ্ছ। কথাটা বুঝতে পারছো কিনা দেখো। তাহলে তোমার এই মেইন অবজেক্টিভটা অর্থাৎ প্রফিট সর্বোচ্চ কত লাভ করতে পারবা, সেটা যদি তুমি ডিসিশন নিতে চাও, তাহলে তো তোমাকে এখানে চিন্তা করতে হবে যে কয়টা পেন আর কয়টা পেন্সিল কিনলে তুমি প্রফিটটা কি করতে পারবা, ম্যাক্সিমাইজ করতে পারবা, সবচেয়ে বেশি লাভ করতে পারবা। তাহলে এই যে যে অন্যান্য যে এই রিসোর্স গুলা যেগুলো আছে, এই রিসোর্স গুলার প্রপার অ্যালোকেশনের মাধ্যমে তোমাকে কি করতে হবে, এই প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে হবে। অর্থাৎ এই প্রফিটকে ম্যাক্সিমাইজ করার জন্য তোমার এখানে আরো কিছু কনস্ট্রেন্ট আছে, আছে না? এই কনস্ট্রেন্ট গুলাতে, এই যে যে কনস্ট্রেন্ট যেগুলো আছে, যে কনস্ট্রেন্টস মানে শর্ত আর কি, অর্থাৎ লিমিটেশনস আর কি, এই কনস্ট্রেন্টস গুলোকে ওভারকাম করে তুমি তোমার এই সিঙ্গেল অবজেক্টিভটা অ্যাচিভ করতে চাচ্ছ। ঠিক আছে? এন্ড কিভাবে অ্যাচিভ করবে এই সিঙ্গেল অবজেক্টিভটা? বলো তোমার টার্গেট কয়টা? টার্গেট একটা, মূল টার্গেট। অর্থাৎ তোমার টার্গেটটা হচ্ছে লিনিয়ার, টার্গেটটা হচ্ছে কি লিনিয়ার, একটাই টার্গেট। তা একটা সিঙ্গেল অবজেক্টিভকে, এটাকে বলা হয় অবজেক্টিভ। ঠিক আছে? একটা সিঙ্গেল অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য তোমার অনেকগুলো কনস্ট্রেন্টকে কি করতে হবে, ওভারকাম করতে হবে। তাহলে যেই ম্যাথমেটিক্যাল টেকনিকের মাধ্যমে বা যেই ম্যাথমেটিক্যাল অস্ত্র ইউজ করে তুমি এই কনস্ট্রেন্ট গুলাকে ওভারকাম করে একটা সিঙ্গেল অবজেক্টিভ অ্যাচিভ করতে পারো, ওই ম্যাথমেটিক্যাল টেকনিকটার নামই হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। সবাই ক্লিয়ার? লিনিয়ার প্রোগ্রামিং মানে একটা অবজেক্টিভকে অ্যাচিভ করা, লিনিয়ার, একদিকে, মাল্টি অবজেক্টিভ হইতে পারবে না, একটাই অবজেক্টিভ হইতে হবে। ওকে, ওকে, তাহলে আমরা বুঝলাম লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম হচ্ছে এমন একটা ম্যাথমেটিক্যাল টেকনিক যেখানে আমরা এই যে যে রিসোর্স গুলো আছে, এই রিসোর্স গুলার অপটিমাম অ্যালোকেশনের মাধ্যমে, প্রপার অ্যালোকেশনের মাধ্যমে আমরা একটা সিঙ্গেল অবজেক্টিভকে অ্যাচিভ করতে চাই। ঠিক না? তবে এই অবজেক্টিভটা তো সিঙ্গেল, ঠিক আছে, লিনিয়ার তো একটাই অবজেক্টিভ, সিঙ্গেল অবজেক্টিভ। তবে এটার অবজেক্টিভ কয় ধরনের হতে পারে? there are basically two types of objective। এই অবজেক্টিভটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন কেস, আর একটা হচ্ছে মিনিমাইজেশন কেস। ঠিক না? তবে এই ম্যাক্সিমাইজেশন কেসটা বিজনেসের ভাষায় হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, বিজনেসের ভাষায়। আর মিনিমাইজেশন কেসটা হচ্ছে কস্ট মিনিমাইজেশন। ঠিক না? এটা হচ্ছে মূল থিম, দুইটা হচ্ছে কস্ট মিনিমাইজেশন আর প্রফিট ম্যাক্সিমাইজেশন। ঠিক আছে? এটা হচ্ছে বিজনেসের ভাষায়। কেন? প্রফিট ম্যাক্সিমাইজেশন করার জন্য রেভিনিউ ম্যাক্সিমাইজ করা, সেটাও তো চিন্তা করা যায়, অথবা সেলস ভলিউমকে ম্যাক্সিমাইজ করা, সেটাও চিন্তা করা যায়। ঠিক না? আচ্ছা, ওকে। তাহলে দেখো, আমরা বুঝতে পারলাম যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা কি জিনিস। এখন এই এক্সাম্পল থেকে তোমাদেরকে আমি বলবো যে হোয়াট আর দ্য বেসিক এলিমেন্টস অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। Basic elements of linear programming problem। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের মূল উপাদানগুলো কি কি দেখো। There are three basic elements of linear programming problem। একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের বেসিক এলিমেন্ট কয়টা? তিনটা। নাম্বার 1, এক নাম্বারটা কি? এক নাম্বার হচ্ছে তোমাকে প্রথমেই ঠিক করতে হবে
যে তোমার মূল অবজেক্টিভটা কি, যে কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে মূল যে সিঙ্গেল যে অবজেক্টিভ, এই অবজেক্টিভটা কি, ঠিক না? নাম্বার ওয়ান হচ্ছে সিঙ্গেল অবজেক্টিভ, সিঙ্গেল অবজেক্টিভ ফাংশন, এটা হচ্ছে তোমার এক নাম্বার এলিমেন্ট, ঠিক আছে? দুই নাম্বার এলিমেন্ট হচ্ছে এই সিঙ্গেল অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য তোমার এটার সাথে রিলেটেড কি কি কনস্ট্রেন্টস অর লিমিটেশনস আছে, ঠিক না? দুই নাম্বার হচ্ছে কনস্ট্রেন্টস রিলেটেড টু দা অবজেক্টিভ, ঠিক না? ওই অবজেক্টিভের সাথে রিলেটেড কনস্ট্রেন্টস গুলা কি কি। তিন নাম্বার আরেকটা কথা আছে, এই এক্সাম্পল থেকে তো আমরা দুইটা বুঝছি অবজেক্টিভ কোনটা, কনস্ট্রেন্টস কি কি। এই যে রিসোর্সেস কনস্ট্রেন্ট মধ্যে ইনভেস্টমেন্ট লিমিটেড, ডিমান্ড ফুলফিল করতে হবে, এগুলো এতটা কিনতে হবে, এগুলো মিনিমাম এতটা কিনতে হবে, এই ধরনের কথাগুলো আছে আছে না, এগুলো হচ্ছে কনস্ট্রেন্ট। আচ্ছা, এখন সাথে আরেকটা কথা আছে তিন নাম্বার, যেটা সরাসরি চোখে দেখা যায় না কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা করা যায়, ঠিক আছে? এই যে যে তুমি যে এখানে ডিসিশন নিচ্ছ, খেয়াল করো তো, এখানে তুমি মূলত এই যে অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য কোন জিনিস নিয়ে ডিসিশন নিতে চাচ্ছ, তুমি মূলত ক্যালকুলেট করতে চাচ্ছ যে কয়টা পেন আর কয়টা পেন্সিল প্রডিউস করলে বা কিনে আনলে তোমার, কয়টা পেন বা কয়টা পেন্সিল কিনে আনলে, কয়টা পেন বা কয়টা পেন্সিলের বিজনেস করলে তুমি কাস্টমারদের পেনের ডিমান্ডও ফুলফিল করতে পারবা, পেন্সিলের ডিমান্ডও ফুলফিল করতে পারবা, আবার 2 লাখ টাকার মধ্যেই কিনতে পারবা। কথাটা বুঝতে পারছো কি? আবার তোমার এইগুলা ওভারকাম, এগুলো ঠিক রেখে সবচেয়ে বেশি লাভও হবে, ওই ডিসিশনটা নিতে হবে না। আর তার মানে মনে করলাম আমরা পেন কিনবো X1টা আর পেন্সিল কিনবো কতটা, X2টা। তাহলে এই যে পেন আর পেন্সিল, এগুলাকে বলা হয় ডিসিশন ভেরিয়েবল। এগুলোকে কি বলা হয়? ডিসিশন ভেরিয়েবল, যার মাধ্যমে তুমি ডিসিশনটা নিবা, যেই রিসোর্স গুলার মাধ্যমে। এখানে কয়টা পেন আর কয়টা পেন্সিল, মনে করি পেন X1 পেন্সিল X2, তাহলে এই যে X1 এবং X2 যে ধরলাম, এই ভেরিয়েবল গুলাকে বলা হয় কি ভেরিয়েবল? ডিসিশন ভেরিয়েবল। আর এই ডিসিশন ভেরিয়েবল গুলা কখনো নেগেটিভ হইতে পারবে না, কন্ডিশন হচ্ছে এটা। তুমি এই যে দেখো তো, এখানে পেন্সিল কিনবা 20,000 বা তার চেয়ে কম, এই যে পেন্সিলের সংখ্যা X2 ধরছো, তাহলে এই X2 এর মান, এই যে X2 এর ভ্যালু 2,000 বা তার চেয়ে কম, X1 এর ভ্যালু 25,000 বা তার চেয়ে বেশি। এখানে 20,000 বা তার চেয়ে কম বলতে কম কত, 10,000 হইতে পারে, 5,000 হইতে পারে, 1,000 হইতে পারে, 500 হইতে পারে, দুইটাও হইতে পারে, একটাও হইতে পারে, জিরো আসতে পারে, কিন্তু জিরো এর নিচে আসতে পারবে না। তুমি কি বলতে পারবা আমি -50টা কলম কিনবো বা -10টা পেন্সিল কিনবো? কখনো পসিবল? পসিবল না। অর্থাৎ তোমাকে এমন সলিউশন বের করতে হবে, পেছনের দিকে যাওয়ার একটা লিমিট আছে, সামনের দিকে যাওয়ার কোনো লিমিট নেই। সামনের দিকে ইচ্ছা মতো যাওয়া যাবে, কিন্তু পিছনের দিকে যাওয়ার একটা লিমিট আছে, ওই লিমিটটা হচ্ছে কত পর্যন্ত, জিরো পর্যন্ত। প্রয়োজনে প্রোডাকশন না করতে পারবা, জিরোটা প্রোডাক্ট করতে প্রডিউস করতে পারবা, জিরো এর নিচে তুমি আসতে পারবা না। এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় নন নেগেটিভ, নন নেগেটিভ restrictions of resources, non-negative restrictions of resources। তোমার এই রিসোর্স গুলা নন নেগেটিভ রেস্ট্রিকশনস, নন নেগেটিভ মানে কি, অঋণাত্মক, যেটা ঋণাত্মক হবে না, নেগেটিভ হবে না, তার মানে জিরো হতে পারে, পজিটিভও হতে পারে। ক্লিয়ার? এই তিনটা হচ্ছে বেসিক এলিমেন্ট। আর এই তিনটা জিনিস থাকলেই সেটাকে আমরা বলবো সেটা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এই তিনটা জিনিস থাকলেই আমরা সেটাকে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বলবো। আচ্ছা, এবার আসো। আচ্ছা, এতটুকু লেখা হলে আমাকে একটু জানাবা। জানো
ওকে, এরপর আসো, এই যে যে তুমি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের একটা সিঙ্গেল অবজেক্টিভ, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের মাধ্যমে একটা সিঙ্গেল অবজেক্টিভকে অ্যাচিভ করতে চাচ্ছ, তাহলে কনস্ট্রেন্ট গুলোকে ওভারকাম করতে পারবে না? তো যে ম্যাথমেটিক্যাল টেকনিক দিয়ে ওভারকাম করবা সেটাই তো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ওই ম্যাথমেটিক্যাল টেকনিকটা কি, মানে কোন ধরনের টেকনিক তুমি অ্যাপ্লাই করতে পারো, কোন ধরনের ম্যাথমেটিক্যাল টেকনিক, সেগুলোকে আমরা কি বলি? হোয়াট আর দ্য ওয়েজ to solve a linear programming problem. That means, what are the methods for solving a linear programming problem? কথাটা বুঝে গেছে কি? ঠিক আছে, এখন তাহলে এখন তোমাদেরকে জানতে হবে যে টেকনিক মানে কি, মেথডস, মেথডস ফর সলভিং এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করার জন্য কি কি মেথড আছে? নাম্বার 1, graphical method. Number 2, simplex method. And number 3, duality. duality, duality. Graphical method, simplex method, and duality. এই গ্রাফিক্যাল মেথড মানে হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং এর প্রথম মেথড LP1, আর সিমপ্লেক্স মেথড মানে হচ্ছে LP2। তোমাদেরকে আমি সিলেবাস লেখার সময় লিখছিলাম না, লিনিয়ার প্রোগ্রামিং 1, লিনিয়ার প্রোগ্রামিং 2। এটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং 1, এটা লিনিয়ার প্রোগ্রামিং 2। অর্থাৎ তোমাদের সিলেবাসে শুধু এই দুইটা মেথড আছে। ক্লিয়ার? আর ডুয়ালিটিটা, হ্যাঁ থ্যাংক ইউ, ডুয়ালিটিটা এটা হচ্ছে কি তোমার অল্টারনেটিভ মেথড আর কি। এটা আসলে অ্যাকচুয়ালি কোনো স্পেশাল কোনো মেথড না, এটা হচ্ছে অল্টারনেটিভ সিস্টেম। তবে মূল মেথড হচ্ছে এই দুইটা, প্রথম দুইটাই হচ্ছে মূল মেথড, লাস্ট একটা হচ্ছে অল্টারনেটিভ। সেটা মাস্টার্স প্রোগ্রামে আছে, সেখানে খুব মজার মজার জিনিস আছে, সেনসিটিভিটি অ্যানালাইসিস আছে এখান থেকে, এই জন্য। ঠিক আছে, সবার কি লেখা কমপ্লিট? ওকে, তাহলে লেখা যদি কমপ্লিট হয়ে যায়, আমরা আজকে প্রথমে শিখব একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ফরমেশন কিভাবে করতে হয়। ফর্ম মানে, কারণ তোমাদেরকে তো প্রশ্নটা দেওয়া থাকবে এবং সেখান থেকে এটার ফরমেশনটা করা, গঠন প্রণালী। বলো, একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের গঠন প্রণালী, চেহারা, যেটা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এই যে এটা একটা যে একটা মার্কার, এটা আমরা চেহারা দেখে বুঝি, ঠিক তেমনি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের চেহারা এটা কেমনে বুঝবা? কারণ একটা যদি অবজেক্টিভ থাকে, কিছু কনস্ট্রেইন যদি থাকে, এবং নন নেগেটিভ রেস্ট্রিকশন যদি থাকে, তাহলে এই চেহারাযুক্ত প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেমের নামই হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ঠিক আছে, তবে তোমাদেরকে আমি একটু একটু করে করাবো, বেশি প্রেসার দিব না। এখন আমরা আজকে শুধু শিখবো ফরমেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ফরমেশন শিখবো। নেক্সট ক্লাসে আমরা মেথড দিয়ে শুরু করব, ওই ফরমেশন গুলোকে সলভ করব। ঠিক আছে, তোমাদের টেক্সট বইয়ে পেজ নাম্বার 2.38 and কোয়েশ্চেন নাম্বার 2.36, মানে অঙ্কের নাম্বার হচ্ছে 2.36। আচ্ছা, যেহেতু অঙ্কটা তোমাদের কাছে নাই, আমি
প্রশ্নটা পড়তেছি, প্রশ্ন পড়ে পড়ে এখানে রাফ লিখতেই হবে, নাহলে তুমি ভুলে যাবে, মনে থাকবে না। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের জন্য একটা রাফ করতে হবে, রাফ থেকে তুমি ফরমেশনটা বানাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা একটা রাফ করব, ভালো করে খেয়াল করো কি বলতেছি। দা এবিসি কোম্পানি, একটা কোম্পানির নাম কি বলছে? এবিসি, ধরো আবুল বাশার চৌধুরী একটা কোম্পানি, ঠিক আছে? আচ্ছা, হ্যাজ বিন এ প্রোডিউসার, তারা হচ্ছে উৎপাদনকারী, অফ পিকচার টিউবস ফর টেলিভিশন সেট, তারা টেলিভিশন সেটের জন্য পিকচার টিউব বানায়, এন্ড সার্টেন প্রিন্টেড সার্কিটস ফর রেডিওস, আর রেডিওর জন্য সার্কিট বানায়। এটা যারা সায়েন্সের ওরা বুঝতেছো, আমরা যারা সায়েন্সের না ওরাও বোঝার কথা। টেলিভিশনের পিকচার টিউব আছে না, যেটা দিয়ে আমরা টেলিভিশনের যে পিকচার দেখি আর কি, যে দেখা যায় টেলিভিশনে স্ক্রিন দেখা যায় যেটা দিয়ে, সেটাকে পিকচার টিউব বলে, ছোট একটা জিনিস। আর রেডিওর জন্য কি বানাচ্ছে? সার্কিট বানাচ্ছে। তাহলে তারা কয় ধরনের প্রোডাক্ট প্রডিউস করে? দুই ধরনের, একটা হচ্ছে পিকচার টিউব আর একটা হচ্ছে সার্কিট, ঠিক আছে? দুই ধরনের প্রোডাক্ট, পিকচার টিউব আর সার্কিট। সার্কিট লিখছে, এটা সংক্ষেপে, ওই তোমাদের ডেবিট ক্রেডিট লিখে নেই, ঠিক আছে? এরপরে কি বলছে দেখো, the company has just expanded into full scale production, ওই কোম্পানি বলতেছে কি, আমরা আমাদের ব্যবসাকে পুরো স্কেলে এক্সপ্যান্ড করব। পুরো স্কেল মানে বুঝছো? এক্সপ্যান্ড করব মানে পুরো স্কেল মানে হচ্ছে কি, এখানে কি পুরো টেলিভিশন বানাই, পুরো রেডিও বানাই? বানাই না, টেলিভিশনের পার্টস বানাই, রেডিওর পার্টস বানাই, কথাটা বুঝছো কিনা? এখন ওরা বলতেছে যে আমরা আর এই ছোট ছোট ব্যবসা করব না, আমরা আমাদের ব্যবসাকে এক্সপ্যান্ড করে ফেলবো, যেটা ফুল স্কেল প্রোডাকশনে চলে যাব। এন্ড মার্কেটিং, এবং তারা মার্কেটিং শুরু করলো অফ এএম এন্ড এএম এফএম রেডিও, তারা এএম রেডিও আর এএম এফএম রেডিও বাজারজাতকরণের ডিসিশন নিল। তার মানে বলতেছে এই ব্যবসা আর করবে না, এটা বাদ, এই প্রোডাকশন বাদ হয়ে গেছে, আর করবে না, ঠিক আছে? এবার বাজারজাতকরণ করবে কি কি? এএম রেডিও এন্ড এএম এফএম রেডিও, এই দুইটা প্রোডাক্ট, এই দুইটা প্রোডাক্ট তারা বাজারজাতকরণ করবে। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এরপরে কি বলতেছে দেখো, ইট হ্যাজ বিল্ড এ নিউ প্ল্যান, তারা একটা নতুন পরিকল্পনা গঠন করলো, দ্যাট ক্যান অপারেট, যেটা অপারেট করবে 48 আওয়ার্স পার উইক, বলছে প্রতি সপ্তাহে 48 ঘন্টা তারা কি করবে? কাজ করবে এই প্রোডাকশন গুলা। এই দুই ধরনের প্রোডাক্ট প্রডিউস করার জন্য টোটাল কয় ঘন্টা কাজ করবে? 48 ঘন্টা কাজ করবে, মানে দুটোটা মিলে, একটা সিঙ্গেলের জন্য না, দুটোটা প্রোডাক্ট ইয়ে করার জন্য তারা সপ্তাহে 48 ঘন্টা কাজ করবে। তাহলে দেখো, এই যে দুইটা প্রোডাক্টের জন্য তারা টাইম ঠিক করলো, টাইম, এই দুইটা প্রোডাক্টের বৈশিষ্ট্য, দুইটা প্রোডাক্ট এখানে লিখলে রাফের বৈশিষ্ট্যগুলা এদিকে লিখবা, ঠিক আছে? তাহলে বলো টাইম, টাইম বলতেছি দুটোটা মিলে 48 ঘন্টা পর্যন্ত তারা টাইম, তাদের অ্যালোকেশন এই দুটোটার জন্য। ক্লিয়ার? আচ্ছা, প্রোডাকশন অফ এন এএম রেডিও, একটা এএম রেডিও উৎপাদন করতে, উইল ইন দ্য নিউ প্ল্যান, নতুন যে পরিকল্পনা, এই পরিকল্পনায় একটা এএম রেডিও উৎপাদন করতে উইল রিকোয়ার 2 আওয়ার্স, 2 ঘন্টা সময় লাগে। তাহলে দেখো তো, এবার বলে দিছে এক একটা এএম রেডিও উৎপাদন করতে 2 ঘন্টা টাইম লাগে, ঠিক আছে? টাইমটা দিয়ে দিছে। এন্ড প্রোডাকশন অফ এন এএম এফএম রেডিও উইল রিকোয়ার 3 আওয়ার্স, এই এএম এফএম রেডিও এক একটা উৎপাদন করতে 3 ঘন্টা করে সময় লাগে, এগুলোর আলাদা টাইমও দিয়ে দিছে। এএম রেডিও বানাইতে 2 ঘন্টা লাগে, আর এক একটা এএম এফএম রেডিও বানাইতে 3 ঘন্টা লাগে। বাট সব যতটাই বানাকটা কেন, পুরো সপ্তাহ মিলে 48 ঘন্টা কাজ করবে, এর চেয়ে বেশি পারবে না তারা, ঠিক আছে? একটা ক্যাপাসিটি তো আছে কাজ করার। এরপরে বলতেছে ইচ এএম রেডিও উইল কন্ট্রিবিউট টাকা 42 প্রফিট, এক একটা এএম রেডিও বিক্রি করলে 40 টাকা করে প্রফিট হয়, হোয়াইল an AM FM radio will contribute টাকা 82 প্রফিট,
আর এক একটা AM FM রেডিও বিক্রি করলে 80 টাকা লাভ হয়। তাহলে এখানে আবার প্রফিট দেওয়া আছে না, প্রফিট উল্লেখ করা আছে। AM রেডিওতে 40 টাকা করে প্রফিট হয়, আর AM FM রেডিওতে পার ইউনিটে 80 টাকা করে প্রফিট হয়। ওকে, এরপরে বলতেছে দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট, তাদের যে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, আফটার এক্সটেন্সিভ রিসার্চ, তারা গবেষণা করার পর হ্যাজ ডিটারমাইন্ড দ্যাট, খুঁজে পেল যে, অর্থাৎ মার্কেটিং ডিপার্টমেন্ট অনেক গবেষণা করে দেখছে মার্কেটের অবস্থা, গবেষণা করে খুঁজে পাইছে, কি খুঁজে পাইছে, a maximum of AM radios and 15 AM radios and 10 AM FM radios can be sold each week. প্রতি সপ্তাহে ম্যাক্সিমাম মানে কি, সর্বোচ্চ 15টা AM রেডিও এবং সর্বোচ্চ 10টা AM FM রেডিও বিক্রি হবে, এর চেয়ে বেশি বিক্রি হবে না। ক্লিয়ার? ম্যাক্সিমাম। তাহলে তারা মার্কেটিং ডিপার্টমেন্ট এটা যে সেল করবে AM রেডিও আর FM রেডিও যে বিক্রি করবে, তাহলে বলতেছে এটা ম্যাক্সিমাম 15টা AM রেডিও আর ম্যাক্সিমাম 10টা AM FM রেডিও কি হবে, বিক্রি হবে। এটা ম্যাক্সিমাম 15টা আর এটা হচ্ছে ম্যাক্সিমাম 10টা। ঠিক আছে? আচ্ছা, এরপর ইতিহাস শেষ। এবার 1 নম্বরে বলতেছে রিকোয়ারমেন্ট দিছে, রিকোয়ারমেন্ট 1, ফর্মুলেট, গঠন করো এ লিনিয়ার প্রোগ্রামিং মডেল, একটা লিনিয়ার প্রোগ্রামিং এর মডেল আমাদেরকে গঠন করতে বলছে, টু ডিটারমাইন, খুঁজে বের করার জন্য the optimum production mix. optimum production mix মানে কি, optimum production mix মানে হচ্ছে এই যে এই AM রেডিও আর AM FM রেডিও কয়টা করে প্রোডাকশন করলে that will maximize profit, যেটা প্রফিটকে ম্যাক্সিমাইজ করবে। ক্লিয়ার কিনা? অর্থাৎ সর্বোচ্চ লাভ করার জন্য AM রেডিও আর AM FM রেডিও কয়টা প্রডিউস করতে হবে, সেটার জন্যই তোমাদেরকে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের একটা ফরমেশন করতে বলছে। প্রশ্নটা বুঝতে পারছো? হ্যাঁ, এমন একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ফরমেশন করতে বলছে, অর্থাৎ যেটা এই প্রোডাক্টগুলো কয়টা প্রডিউস করলে প্রফিট ম্যাক্সিমাম হবে। তাহলে আমাকে বলো এই পুরো প্রবলেমের মেইন অবজেক্টিভ ফাংশনটা কি? প্রশ্নে বলে দিয়েছে না, কোন অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য বলছে, কোন অবজেক্টিভকে? হ্যাঁ, প্রফিট ম্যাক্সিমাইজেশন। ভেরি গুড। তাহলে এই ম্যাক্সিমাম প্রফিট, এই যে ম্যাক্সিমাম প্রফিট করার জন্য কয়টা AM রেডিও আর কয়টা AM FM রেডিও প্রডিউস করতে হবে, সেটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম তৈরি করতে বলছে। তো আমরা ধরি নেই, মনে করি AM রেডিও প্রডিউস করতে হবে X1 টা আর AM FM রেডিও প্রডিউস করতে হবে X2 টা, আমরা ধরে নিই। ঠিক আছে? তাহলে ধরি এই যে 1 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য লেট number of AM radio equal to X1 and number of AM FM radio equal to X2 ধরে নিলাম আমরা। AM রেডিও হচ্ছে X1 আর AM FM রেডিও হচ্ছে কত, X2। আচ্ছা, এবার লিনিয়ার প্রোগ্রামিং এর মডেলের জন্য বলো প্রথমে কি লাগবে? প্রথমে লাগবে অবজেক্টিভ, ঠিক না? অবজেক্টিভ ফাংশন প্রথমে এটা লাগবে। আচ্ছা, এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে অবজেক্টিভ ফাংশনকে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল Z দ্বারা। অবজেক্টিভ ফাংশনকে ক্যাপিটাল Z দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের Z। বল এখানে Z মানে কি বোঝাচ্ছে? প্রফিট। Z মানে কি বোঝাচ্ছে? প্রফিট। আর এই প্রফিটকে কি করতে বলছে? ম্যাক্সিমাইজ করতে বলছে। তাহলে এটা Z ম্যাক্স, বুঝছো কিনা দেখো, প্রফিট ম্যাক্সিমাম। যেহেতু অবজেক্টিভ ফাংশনকে Z দিয়ে ডেনোট করা হয়, জন্য Z ম্যাক্স লিখছি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো প্রফিট কত টাকা বলো। এখানে চলে আসি আমরা, একটা AM রেডিও বিক্রি করলে 40 টাকা লাভ হয়। তাহলে সে কয়টা প্রোডাকশনের ডিসিশন নিছো? তোমরা নিছো কয়টা? কোম্পানিটা X1 টা প্রোডাক্ট। তাহলে X1 টা প্রোডাক্টে কত টাকা প্রফিট হবে?
একটাতে যদি 40 টাকা প্রফিট হয় তাহলে x1 টা প্রোডাক্ট প্রডিউস করলে 40 ইনটু x1 টাকা প্রফিট হবে, ঠিক না? আর এক একটা AM FM রেডিও সেল করলে 80 টাকা প্রফিট হবে। তাহলে এখানে কোয়ান্টিটি তো x2 টা প্রডিউস করবা, তাহলে এখানে প্রফিট হবে 80 ইনটু x2। তাহলে তোমার টোটাল প্রফিটটা কত? এই দুইটা যোগ করলে তার টোটাল প্রফিট ফাংশনটা পাওয়া যাবে। আর আমাদের এই টার্গেট এই টোটাল প্রফিটকে ম্যাক্সিমাইজ করা। ক্লিয়ার? অবজেক্টিভ ফাংশনটা সবার মাথায় ঢুকছে? ওকে, এবার আসো সেকেন্ড জিনিস হচ্ছে কনস্ট্রেইনটস। ওকে, এবার আসো কনস্ট্রেইনটস গুলা কি কি, যেখানে তোমার শর্তগুলা হচ্ছে প্রথমে একটা টাইম কনস্ট্রেইনট আছে। দেখো তো, একটা টাইম কনস্ট্রেইনট আছে না, সময়ের কনস্ট্রেইনট। কিন্তু সময় বলতেছে যে এক একটা AM রেডিওর জন্য 2 ঘন্টা টাইম লাগে। তো x1 টা AM রেডিও বানাইলে কয় ঘন্টা টাইম লাগবে? 2 ইনটু x1 ঘন্টা টাইম লাগবে, ঠিক না? আর এক একটা AM FM রেডিও বানাইলে 3 ঘন্টা সময় লাগে। তুমি যেহেতু x2 টা বানাবা তাহলে এটার জন্য তোমার টাইম লাগবে 3 ইনটু x2 টাইম। তবে দুইটা মিলে টোটাল কত ঘন্টা পর্যন্ত কাজ করবে যাই বিজনেস করো? 48 ঘন্টা পর্যন্ত, আপ টু 48 আওয়ার্স। তার মানে 48 আওয়ার্স বা তার চেয়ে বেশি টাইম দিতে পারবে না, কম সময়ের মধ্যে কাজ করবে 48 ঘন্টার মধ্যে। তার মানে এটা দিয়ে বোঝাই লেস দেন অর ইকুয়াল 48। ক্লিয়ার? টাইম বাইন্ডিংটা সবসময় কি হয়? লেস দেন অর ইকুয়াল 1। এটা তো কমন কথা। ওকে, তাহলে এই কনস্ট্যান্টের কাজ শেষ। এরপর আসো সেল। এই যে তুমি যে প্রোডাকশন করবে এটার কনস্ট্যান্ট আসে সেলিং, এটা বাকি আছে না? বলো, সেল কি দুইটা মিলে একসাথে সেলিং দেওয়া আছে নাকি আলাদা আলাদা দেওয়া আছে? মানে কয়টা প্রোডাক্ট সেল হইতে পারে, মানে এটা যদি মার্কেটে দেখতেছে প্রোডাক্ট চলতে পারে, এটা কি দুইটা টোটাল দেওয়া আছে না আলাদা আলাদা দেওয়া আছে? আলাদা আলাদা। তাহলে দুইটার আলাদা কাজ হবে। কিন্তু এখানে টাইমের বেলায় দুইটার টোটাল টাইম দেওয়া ছিল। টাইম দেওয়ার বেলায় কিন্তু দুইটার জন্য টোটাল কত টাইম কাজ করবে সেটা উল্লেখ করা ছিল, কিন্তু এখানে দুইটা মিলে টোটাল কয়টা প্রোডাকশন করবে সেটা কিন্তু উল্লেখ করা নাই, আলাদা আলাদা দেওয়া আছে। তাহলে এবার বলো, AM রেডিও সর্বোচ্চ 15টা বিক্রি হইতে পারে। তাহলে তুমি যদি AM রেডিও মানে কি x1 না, মানে x1 এর মান সর্বোচ্চ 15 হবে। কথাটা বুঝতে পারছো? তো তুমি AM রেডিও প্রোডাকশন করলে হাইয়েস্ট 15টা প্রোডাকশন করবা, এর চেয়ে বেশি করিও না। 15 বা তার চেয়ে কম প্রোডাকশন করতে পারবা, বেশি প্রোডাকশন করতে পারবা না, কারণ তোমার তো বিক্রি হবে না। ক্লিয়ার? তাহলে নাম্বার অফ AM রেডিও ইজ লেস দেন অর ইকুয়াল 15। কথাটা এরকম না? অর্থাৎ নাম্বার অফ AM রেডিও মানে কি x1 এর ভ্যালু, x1 এর ভ্যালু সর্বোচ্চ 15, লেস দেন অর ইকুয়াল 15। নাম্বার 2, 2 নম্বরে আছে আরেকটা, নাম্বার অফ AM FM রেডিও সর্বোচ্চ 10টা বিক্রি হইতে পারে। নাম্বার অফ AM FM রেডিও মানে x2, অর্থাৎ তুমি x2 এর এমন ভ্যালু বের করবা যাতে এই ভ্যালুটা 10 বা তার চেয়ে কম হয়, কারণ এই প্রোডাকশনটা 10 বা তার চেয়ে কম। ক্লিয়ার? আচ্ছা, এই কোশ্চেনটাতে যদি এখানে আলাদা আলাদা না বলে, মানে এই কথাটা সেলটা এরকম না বলে যদি কথাটা এরকম থাকতো, দেখো তো, এই মানে টোটাল দুইটা মিলে, মানে AM FM রেডিও, AM এন্ড AM FM রেডিও, এই দুইটা মিলে বললো যে কি ম্যাক্সিমাম 25টা সেল হইতে পারে। প্রশ্ন এরকম হতো যে AM এই যে ভেরি গুড, এই যে মোবারক বলে দিছে, তখন কি লিখতাম আমরা? x1 প্লাস x2 ইজ লেস দেন অর ইকুয়াল 25, এরকম হইতো না? হ্যাঁ, ভেরি গুড, এই যে তোমরা তো বলে দিচ্ছ একটা ঠিক আছে। তার মানে তখন কনস্ট্যান্ট দুইটা হইতো না, এই দুইটা মিলে একটা হয়ে যেত কনস্ট্যান্ট। ঠিক আছে? আচ্ছা, মানে যেহেতু এখানে দুইটা আলাদা আলাদা কনস্ট্যান্ট, এই জন্য এটা এরকম হবে না। আচ্ছা, তাহলে তো কনস্ট্যান্ট সব লিখে ফেললাম। তাহলে অবজেক্টিভ ফাংশন লিখলাম, কনস্ট্যান্টের সব শেষ। তারপর 3 নাম্বার কি বলছিলাম বলো?
এই যে এখানে ডিসিশন ভেরিয়েবল আছে দুইটা, একটা x1 একটা x2, এটা হচ্ছে ওই ডিসিশন ভেরিয়েবল গুলা x1 আর x2 এই ভ্যালুগুলো কখনো নেগেটিভ হইতে পারবে না, যেটাকে বলা হয় নন নেগেটিভ রেস্ট্রিকশনস অফ রিসোর্সেস, ঠিক না? এই যে এটা x1, x2, x1 আর x2 এই ভেরিয়েবল গুলোর ভ্যালু 0 বা 0 এর চেয়ে কি হইতে হবে, বড় হইতে হবে। ঠিক আছে, যারা সায়েন্সের স্টুডেন্ট ওরা তো এইচএসসি তে করছো, যোগাশ্রয় প্রোগ্রাম করে আসছো। ওকে, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ফরমেশন। আমি আজকে আর সলভে যাব না, ফরমেশন পর্যন্ত আজকে আমরা থাকলাম। নেক্সট ক্লাসে আমরা সলভে যাব। প্রথমে গ্রাফিক্যাল মেথড দিয়ে শুরু করব, সেটা শেষ করার পর আরেকদিন ক্লাসে সিমপ্লেক্স মেথড দিয়ে শুরু করব। একটু কঠিন আছে সিমপ্লেক্স মেথড, পুরো অপারেশন রিসার্চের সবচেয়ে কঠিন কাজটার নামই হচ্ছে সিমপ্লেক্স মেথড। পুরো বইয়ের এই পুরো তোমাদের যে টেক্সট বই আছে এটা সবচেয়ে কঠিন কাজটাই সিমপ্লেক্স মেথড। তো যাই হোক, আমরা আস্তে আস্তে আগাই, কারণ আমাদের তো হাতে যথেষ্ট টাইম আছে, তাড়াহুড়া করতেছি না আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমাদের কাজ হচ্ছে এই যে আমরা ফরমেশন করলাম লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে, তোমাদের কাজ হচ্ছে কয়েকটা অঙ্ক একটু নিজে নিজে প্র্যাকটিস করবা ফরমেশন করার জন্য। একটা নাকি তোমাদেরকে বই তো এখনো কিনা হয় নাই না? আচ্ছা ঠিক আছে, পিকচার দিয়ে দেব, তাহলে তোমরা নাম্বার গুলো লিখে দিতে পারবে ওখানে, কোনটা কোনটা নিজে নিজে করবা, ঠিক আছে? তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে আজকে এতটুকুই থাকুক। আল্লাহ হাফেজ তাহলে। হ্যাঁ, গত ক্লাসেরটাও দিয়ে দেবো।